যদি মোফাক্কের ইসলাম জঙ্গি হয় তার থেকে বড় জঙ্গি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আমি কি বলি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মন্তব্য নিয়ে আমি কিছু বলতে পারবো না। আজ মোফাক্কের ইসলামকে বলা হচ্ছে জঙ্গি, আজকে আপনার একরামুল বাগানী ইনসাফ বাংলার সাংবাদিককে বলা হচ্ছে জঙ্গি। তাহলে অসীম সরকারের বিরুদ্ধে বিজেপি নেতার 6,500 এফআইআর হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়। আপনার পুলিশ, আপনার সরকার, আপনার সিআইডি তখন কি চুরি পরেছিল না লোহার টিনের চশমা পরেছিল? তাই চোখে দেখতে পাইনি, অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। যে আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে সে নিজে আইন হাতে তুলেছে, সে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে অসাংবিধানিক আচরণ করেছে, সেটা অনভিপ্রেত ছিল, সেটা উচিত হয়নি। তাই জুডিশিয়ালটা সে হস্তক্ষেপ করেছে। আইনের পথেই চলবে। মমতা ব্যানার্জি বলেন আর প্রধানমন্ত্রী বলেন আমরা কাউকে পরোয়া করি না, তবে এইটুকু বলছি, যারা নাগরিক অধিকার হারাবে তারা আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন। এই ইলেকশনে হয়তো ভোট দিতে পারবেন না, পরবর্তীকালে প্রশাসনিকভাবে যেখানে যেখানে যাওয়ার দরকার সে জায়গায় যাব। মনে রাখবেন, যেই বিষয়টা তদন্তনাধীন রয়েছে সেই বিষয় নিয়ে বক্তব্য রাখা কোনো প্রতিনিধির উচিত নয়। কোনো প্রতিনিধি, সে মনোনীত হোক কিংবা সে নির্বাচিত হোক। মালদাতে এসআইআরের ফলে যেভাবে সাধারণ নাগরিকদের নাম ডিলিট করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে সাধারণ নাগরিকরা প্রতিবাদে নামছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একজন আইনজীবী মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গদি মিডিয়া কিন্তু তার কথা তুলে ধরে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি সেই ঘটনাস্থলে নানা রকম তথ্য উঠে আসে এবং সেই আইনজীবীকে গ্রেফতার করা হয়। এই বিষয়কে কেন্দ্র করে ঠিক কী বার্তা রাখছেন মানবাধিকার কর্মী এবং সোনারপুর উত্তর এবং দক্ষিণের নির্দল প্রার্থীরা ঠিক কি বলছেন দেখুন প্রতিবেদনে। দেখুন, পশ্চিমবঙ্গের একাধিক খুনের আসামি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বলেন অনেকগুলো প্রুফ প্রমাণ সহ অলরেডিভাবে আমরা রাজ্যপালকেও জানিয়েছিলাম, জাতীয় মানবাধিকার কমিশনকে জানিয়েছিলাম। যদি মোফাক্কের ইসলাম জঙ্গি হয় তার থেকে বড় জঙ্গি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটি কেন বলছি? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2012 সালে 20 নভেম্বর দুপুরবেলা 12:25 আগুন লাগিয়ে দিলে মমতা ব্যানার্জির তার সহকর্মীরা সন্তোষপুর 16 বিঘা বস্তি। সেখানে 430টা ঘর পুড়ে গেছিলো, 6 জন পুড়ে মারা যায়। আমার বাড়ির লোক যদি কেউ মারা যায় আমাকে না জানিয়ে পুলিশেরও ক্ষমতা হয় না সেই বডিটা পোস্টমর্টম করতে। দুর্ভাগ্যের বিষয়, পুলিশকে না জানিয়ে সেই বডি পোস্টমর্টম হলো, অবশেষে বাড়ির লোককে না জানিয়ে সেই বডি নিয়ে চলে গেল সুন্দরবন। এটা কোন ধরনের গণতন্ত্র বলতে পারবে? তারপর এই 15 বছর ধরে, বিগত দিন ধরে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের রাস্তায় বসিয়ে দিয়েছে। এটা বাংলার একটা লজ্জা। আর বাংলার 42 লক্ষ মানুষ এখনও পর্যন্ত, মমতা ব্যানার্জি নিজেই বলেছিল আমি বেঁচে থাকলে এসআইআর হবে না। তাহলে কি মমতা ব্যানার্জি মারা গেছে? যে 42 লক্ষ মানুষ তারা কাগজ নিয়ে ছুটে ছুটে পাগল হচ্ছে, আজও সেই 42 লক্ষ মানুষ তারা নাগরিক অধিকার হারালেন, তারা ভোট দিতে পারবে না। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে বলছি, দায়িত্ব নিয়ে অন ক্যামেরায়, মমতা ব্যানার্জি বলেন আর প্রধানমন্ত্রী বলেন আমরা কাউকে পরোয়া করি না, তবে এইটুকু বলছি, যারা নাগরিক অধিকার হারাবে তারা আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন। এই ইলেকশনে হয়তো ভোট দিতে পারবেন না, পরবর্তীকালে আমরা সমস্ত মানুষকে নিয়ে একসঙ্গে আমরা লাগাতারভাবে তার জন্য প্রশাসনিকভাবে যেখানে যেখানে যাওয়ার দরকার সে জায়গায় যাব। মনে রাখবেন, দেখুন, হ্যাঁ, হিট অফ দ্য টু মোমেন্ট, দুটো একটা বলতে গেলে কোনোটা একটা বেফাস কথা হয়। সেটা নিয়ে যদি মনে করেন এই কথা হবে, তাহলে মমতা ব্যানার্জির দলের মানুষ প্রকাশ্যই বলছে খুন করে দেবো, প্রকাশ্যই বলছে ঘরবাড়ি জ্বালিয়ে দেবো, অলরেডি জ্বালিয়ে দিয়েছে। মমতার দলের লোক একটা লালবানু বিবি মহিলা, সাকসারে ভাঙড় থানার অধীনে বাড়ি, তার বাড়ির 12খানা গরু, 30 লক্ষ টাকার সোনাদানা লুট করে নিয়েছে। একটা মহিলাকে উলঙ্গ করে মেরে কাপড় জড়িয়ে ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন আমার, আপনার দলের ক্যাডাররা যখন করে, আপনার প্রশাসন, আপনি পুলিশ মন্ত্রী কজনকে অ্যারেস্ট করেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? জবাব দিন। আপনি কি মরে গেছেন? আপনি তো বলেছেন আমি বেঁচে থাকলে এসআইআর হবে না। তাহলে এসআইআর এনেছে কারা? বিজেপি। আর তাদের দালালি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। 95 লক্ষ কর্মী দিয়েছেন। আপনার বিএলআর যত বিএলও ঠিক করেছেন, বিডিও এসডিওদের ট্রেনিং আপনার নির্দেশে হয়েছে। আপনি কত টাকা পেয়েছেন তার জন্য আপনি সঠিকটা বলছেন না, সেটা তো বলবেন না। আজ মোফাক্কের ইসলামকে বলা হচ্ছে জঙ্গি, আজকে আপনার একরামুল বাগানী ইনসাফ বাংলার সাংবাদিককে বলা হচ্ছে জঙ্গি। তাহলে অসীম সরকারের বিরুদ্ধে বিজেপি নেতার 6,500 এফআইআর হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়। আপনার পুলিশ, আপনার সরকার, আপনার সিআইডি
তখন কি চুড়ি পরেছিল না লোহার টিনের চশমা পরেছিল, তাই চোখে দেখতে পাইনি? অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছে, পা আকাশের দিকে করে মাথা নিচে করে ঝুলিয়ে ছাল চামড়া ছাড়িয়ে দেবো। সেটা উস্কানিমূলক নয়, সেটা দাঙ্গাবাজির কথা নয়। আপনার প্রশাসন, আপনার সরকার, আপনার সিআইডি কী করেছিল? তখন কি কালো চশমা পরেছিল? চোখে দেখিনি। ফলে এটা নয়, আপনি ব কলমে RSSের দালালি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ব কলমে তৃণমূল বিজেপির দালালি করছে। ফলে এই ধর্মীয় রাজনৈতিক হিংসা এটা ছড়িয়েছে একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। এই উভয় কাঁধে কাঁধ মিলে বাংলার হিন্দু মুসলমানের মিলন থেকে ভাঙছে। এটার একটা বড় অঙ্ক আছে। সাধারণ মানুষ আবেগে ছুটছে, সঠিকটা বুঝছে না। কারণ পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে তাদের মধ্যে তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হিসাবে ভারতবর্ষ গড়ে উঠছে। অতএব এই ভারতবর্ষ যদি ভাঙতে পারি তাহলে পাকিস্তানের মতো ছোট হবে, আফগানিস্তানের মতো ছোট হবে, ইরানের মতো ছোট হবে, বাংলাদেশের মতো ছোট হবে, আর সেই ক্ষেত্রে বিশ্বের মধ্যে তৃতীয় জায়গাটা শেষ হবে। ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে। মুসলমানদের ক্যাডার হিসাবে ব্যবহার করছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। বিজেপি লোক দেখাচ্ছে আর তৃণমূল হুমকে চুমকে ভয় দেখে নিজের ক্ষমতা পেতে চাইছে। মোথাবাড়ি মালদায় সেখানে ৭৫,০০০ মানুষ যাদের ভোটার এখানে রেখেছে সাংবাদিক যাওয়ার পর তারা সেখানে কথা বলতে এখন তারা অ্যারেস্ট হয়েছে। তারপরে এই বিষয়ে আমি কি বলি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মন্তব্য নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি আমার পক্ষ থেকে নারায়ণবাবু বলবেন। তবে একটা কথা বলি, আজকে তো নমিনেশন জমা দিতে এসেছি। নমিনেশন সংক্রান্ত, সোনারপুর সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু কমিউনাল কোনো বিষয় যদি হয়, জনগণের প্রতিনিধি হয়েই আমি একটা কথা বলতে পারি। প্রতিনিধির জন্য আজকে মনোনয়ন জমা দিয়েছি, তো একটা কথা বলতে পারি, যেই বিষয়টা তদন্তনাধীন রয়েছে সেই বিষয় নিয়ে বক্তব্য রাখা কোনো প্রতিনিধির উচিত নয়। কোনো প্রতিনিধি, সে মনোনীত হোক কিংবা সে নির্বাচিত হোক। আমার জায়গায় আজকে যদি অন্য কোনো প্রতিনিধি থাকে, আমি তাদের কাছে এইটাই রিকোয়েস্ট করবো, যেটা তদন্তের আওতাভুক্ত সেটা নিয়ে মন্তব্য করা মানে আরও উস্কানিমূলক বক্তব্য চারিদিকে ছড়িয়ে দেওয়া। আমি এই জায়গা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি কোনো তদন্তনাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। যারা এই বিএলআরও কাজটা করেছে এরা ম্যাক্সিমাম টিপ ছাপ দেওয়া টিপ ছাপ দেওয়া লোক, 8 পাস করা, এরা বিভিন্ন পকেট থেকে নিজের রেফারেন্সে ঢুকেছে। কেউ বা পয়সা দিয়ে হয়তো, কেউ বা দেখা গেল রেফারেন্সে ওই যে চিরকুট দিয়ে পাওয়া। ফলে তাদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা না থাকার জন্য যে ভুল হওয়া সেটা টেকনিক্যাল কারণে হয়েছে। আমি বলছি না কেউ ইচ্ছাকৃত করেছে। দ্বিতীয় এই প্রশ্নের সমাধান এখন জুডিশিয়ালের হাতে। আপনি কি জানেন যে পশ্চিমবঙ্গে কোনো আদালতে কাজ হচ্ছে না? বিচারাধীন সিরিয়াস বিষয়গুলো আদালতে, আপনি কি জানেন যে 1 লক্ষ মানুষ প্রতি একজন বিচারক? সেই বিচারকরা মানুষের যে এতদিন ধরে কষ্ট, বছর পর বছর যারা ঘুরছে, সেই বিচার ব্যবস্থা পুরো স্তব্ধ হয়ে গেছে। কোনো বিচার হচ্ছে না জেলা আদালতগুলিতে। শুধুমাত্র এসআইআর নিয়ে পড়ে আছেন তারা, কারণ এসআইআরটা এখন সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে, বাকি মামলাগুলো ঝুলে পড়ে আছে। তাহলে এইটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, মাথায় রাখুন। এটা বিচারাধীন বিষয়, বিচারাধীন জজ সাহেবরা ঠিক করবেন। এটা কোনো মুখ্যমন্ত্রী ঠিক করতে পারে না, নারায়ণ দাস নয়, রাজন নালদার নয়, আপনিও নন। এটা সত্য, তারা জানে না, তারা ফর্মটাকে মিসগাইডেড করে দেয়। আর অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গে এখনও খাতা কলমে অনেক দেখানো আছে, অধিকাংশ মানুষই ফর্মটা পড়তে পারে না। আর যেভাবে তৃণমূল বা বিভিন্ন দল থেকে যে সহযোগী যোদ্ধারা যেভাবে ছিল, তারা তো গাইড করার চেষ্টা করেছে, তারপর এটা হলো কেন? একজন আইনজীবী, তিনি এই সাধারণ মানুষের জন্য যারা ভোটার অধিকার থেকে যাদেরকে মানে ছাড়িয়ে রেখেছে, তাদের জন্য কথা বলতেই তাকে গ্রেপ্তার করা এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া তাদেরকে প্রচার করা হচ্ছে তারা জঙ্গি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নিজেই সিবিআই নাকি তাকে তুলে নিয়ে গেছে। যদি ওনার কাছে জঙ্গি ইনফরমেশন থাকেন তো উনি আগে অ্যারেস্ট করেননি কেন? হঠাৎ করে কি জঙ্গি হয়ে গেল নাকি? একজন আইনজীবী হিসাবে আইনজীবীর আমি প্রতি সহানুভূতি দেখাই। আমরা আইনজীবীরা কোন দল করি সেটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য। দাঁড়ান, আইনজীবী অপরাধ করলে সে আইনে উদ্ধ নয়। জজ সাহেবও অপরাধ যদি করেন সেটা আইনে উদ্ধ নয়, তার বিরুদ্ধে এফআইআর হতে পারে একটা প্রসিডিওর মেনে। মুখ্যমন্ত্রীও যদি এফআইআর করেন তার বিরুদ্ধে এফআইআর হতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হতে পারে। আইনের ঊর্ধ্বে দুজন আপনারা জানেন, মহামান্য রাষ্ট্রপতি এবং মহামান্য রাজ্যপাল, তাদের বিরুদ্ধে সরাসরি তারা পদে থাকাকালীন কোনো এফআইআর করা যায় না, ক্রিমিনাল কেস করা যায় না। বাকি পৃথিবীর সবার বিরুদ্ধে, ভারতবর্ষের সবার বিরুদ্ধে এফআইআর করা যায়। তো আমার কথা হলো, যে আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে সে নিজে আইন হাতে তুলেছে, সে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে অসাংবিধানিক আচরণ করেছে, সেটা অনভিপ্রেত ছিল, সেটা উচিত হয়নি। তাই জুডিশিয়াল সে হস্তক্ষেপ করেছে। আইনের পথেই চলবে।
এ বিষয়ে কিছু বলার নেই। ও যেটা অন্যায় যদি করে থাকে আইনে প্রমাণিত হবে, অন্যায় না করলে জুডিশিয়াল অফিসারই ওকে রিলিফ দেবেন, এটা বড় কিছু নয়। তবে অনেকে প্রচারে আসার জন্য এখন তো দেখি মিডিয়ার নেগেটিভটাকেই বড় করে ধরে। আমাদের মতো সজ্জন মানুষ যারা হাতে হাত নিয়ে লড়াই করছি দুর্নীতির বিরুদ্ধে, মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, দেখুন না কত বৃদ্ধ মানুষ তার ভাতা পায়নি, কত বাড়ি কলকাতা শহরে দাঁড়িয়ে তারা এখনও পর্যন্ত তাঁবুর বাড়িতে থাকে, ধর্মের বাড়িতে থাকে, এগুলো গেল কোথায়? বিগত 15 বছরে মমতা সরকারের 15 বছরে সোনারপুর উত্তরে 10 থেকে 15,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্যে। সে টাকা কোথায় গেল জনগণ জানতে চায়।